এলএলএনআর কোর্স 508 এর ব্লক 1 এর ইউনিট নাম্বার 4 আজকে আমরা দেখে নেব ললিত কলা শিক্ষার পরিকল্পনা এবং সংগঠন বা প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন অফ আর্ট এডুকেশন। কোর্স 508 এর পেজ নাম্বার 99 এ ব্লক 1 এর পেজ নাম্বার 99 উপরেই লেখা আছে দেখুন যে প্রাথমিক স্তরের জন্য ললিত কলা শিক্ষার পরিকল্পনা বা প্ল্যানিং অফ আর্ট এক্সপেরিয়েন্স ফর এলিমেন্টারি ক্লাসেস। তো প্রাথমিক স্তরের জন্য ললিত কলা শিক্ষার পরিকল্পনা আপনি কিভাবে করবেন সেটা যদি প্রশ্ন হয় তাহলে এইটুকু শিখলে হবে 4.1 কয়েকটা পয়েন্টই জাস্ট দেয়া আছে। তো প্রশ্নটা লিখে নেবেন যে প্রাথমিক স্তরের জন্য ললিত কলা শিক্ষার পরিকল্পনা আপনি কিভাবে করবেন, তাহলে কিন্তু সেটার আনসার হয়ে গেল। তারপর দেয়া আছে যে হোয়াট ইজ আর্ট এডুকেশন এক্সপেরিয়েন্স বা ললিত কলার শিক্ষার অভিজ্ঞতা বলতে আপনি কি বুঝেন, সেটা জাস্ট এই প্রথম প্যারাটা দেখলে বা পড়ে নেবেন, সেটা আমি আর প্রশ্ন দিচ্ছি না আলাদাভাবে। পরে যেটা আমি প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে 100 নাম্বার পেজে। কোয়েশ্চনটা হবে এমন যে নিচের কোনটি ললিত কলা বা আর্ট অভিজ্ঞতার সঙ্গে যুক্ত নয়, নিচের কোনটি ললিত কলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত নয় বলে 4টে অপশন দিতে পারে। তো এখানে কিন্তু 3টে অপশন দেয়া আছে, ওই 3টে অপশন আপনাকে শিখে রাখতে হবে যে ললিত কলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত আছে কোনগুলো। 1 নম্বর হচ্ছে যে পৃথিবীর সঙ্গে সে পরিচিত সেখানে সে বাস করে, 2 নম্বর হচ্ছে জনগণ এবং অন্যান্য সৃষ্টি, 3 নম্বর হচ্ছে উদ্ভট কল্পনা শক্তি এবং রহস্য। তো এই 3টে জিনিস হচ্ছে গিয়ে ললিত কলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। যদি প্রশ্ন দেয় যে কোনটা ললিত কলা অভিজ্ঞতার সঙ্গে যুক্ত নয়, তাহলে এই 3টার সঙ্গে কিন্তু আরেকটা অপশন জুড়ে দেবে, যেটা জুড়ে দেবে সেটাই হবে আনসার। তো এটা দেখে নিলেন। তারপর যেটা প্রশ্ন যে ললিত কলা অভিজ্ঞতা বলতে কি বুঝে, একটু আগে যেটা পেলাম সেটাকে সুন্দর করে এখানে লিখে দিয়েছি দেখুন যে ললিত কলা অভিজ্ঞতা হলো একটা প্রক্রিয়া যা ঘটে থাকে যখন ললিত কলা কর্মকাণ্ড চলছে এবং শিশুরা এর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করা ও পরিপূর্ণতা লাভ করে। আবার বলছি যে ললিত কলা অভিজ্ঞতা হলো একটা প্রক্রিয়া যা ঘটে থাকে যখন ললিত কলা কর্মকাণ্ড চলছে এবং শিশুরা এর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করা ও পরিপূর্ণতা লাভ করার চেষ্টা করে বা প্রকাশ করা ও পরিপূর্ণতা লাভ করে। তারপর যেটা প্রশ্ন রয়েছে যে ললিত কলা অভিজ্ঞতার জন্য সুবিধা দেওয়া গুরুত্বপূর্ণ কেন, তো সেটার আনসার আমি বলছি যে 116 নাম্বার পেজে পেয়ে যাবেন, সেটা দেখে নেবেন ওইখান থেকে। পরের যেটা প্রশ্ন রয়েছে যে ললিত কলা অভিজ্ঞতার ক্ষেত্রে বিভিন্ন স্তর যা আপনি পরিকল্পনা করেছেন তা বর্ণনা করুন, সেটার আনসারটা আপনি 116 নাম্বার পেজে পেয়ে যাবেন। 101 নাম্বার পেজে প্রশ্ন রয়েছে যে ললিত কলার অভিজ্ঞতার পরিকল্পনা আপনি কিভাবে করবেন, তো সেটা আনসারটাও যতটুকু দাগ দেয়া আছে ততটুকু শিখলে হবে। তারপর নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে একটা প্রশ্ন লিখতে হবে। প্রশ্নটা হচ্ছে এমন যে ললিত কলা অভিজ্ঞতার পরিকল্পনার সময়ে আপনি কি বিষয় স্মরণ করবেন। আবার বলছি, প্রশ্নটা হচ্ছে ললিত কলা অভিজ্ঞতার পরিকল্পনার সময়ে আপনি কি বিষয় স্মরণ করবেন। তো সেটার আনসার এই যে দেখতে পাচ্ছেন, ললিত কলা অভিজ্ঞতার পরিকল্পনাগুলি হলো বলে কিছু পয়েন্ট দেওয়া আছে, কি করতে হবে তার একটি পরিকল্পনা। তারপর উদ্দীপক বস্তু হিসেবে উপকরণ এবং টুলসের ব্যবহার, স্থান এবং সময়ের ব্যবস্থা, অনুকূল পরিবেশ সৃষ্টি করা, প্রদর্শনী ক্ষেত্র যেখানে সবকিছু ভালোভাবে দেখা যায়, কাজের সময় এবং কাজ শেষ হওয়ার পর মূল্যায়ন রেকর্ড রাখা, এগুলো আপনাকে করতে হবে। 05 নাম্বার পেজে প্রশ্ন রয়েছে যে কোনটি সঠিক। প্রথম প্রশ্ন যেটা আমরা অন্যান্য বিষয়ের সঙ্গে ললিত কলা সংযুক্ত করতে পারি, সেটা হয় সঠিক। অন্যান্য বিষয়ের তুলনায় ললিত কলা শিক্ষায় কম সময় দেওয়া উচিত, সেটা ভুল। ললিত কলা শিক্ষার জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে তাতে নিষ্ঠাবান থাকতে হবে, সেটা সঠিক। তারপরে রয়েছে যে ললিত কলা অভিজ্ঞতার স্থান এবং উপকরণ সংক্রান্ত সংগঠন। তো প্রশ্ন রয়েছে প্রথমে যে ললিত কলা অভিজ্ঞতায় কি কি ধরনের উপকরণ প্রয়োজন। তো ললিত কলা অভিজ্ঞতায় কি কি ধরনের উপকরণ প্রয়োজন সেটা আমরা দেখে নেব। যদি অঙ্কনের সাধারণ কাজ হয়ে থাকে তাহলে শিশুদের কমপক্ষে একটি পেন্সিল, একটি ইরেজার উপকরণ হিসেবে প্রয়োজন। তারপর বিভিন্ন ললিত কলার জন্য বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন, যেমন দর্শন সম্বন্ধে ললিত কলার জন্য ফর ভিজুয়াল আর্ট। তো দর্শন কলা শিল্পে একজন শিক্ষক স্বাধীনভাবে পছন্দ মতো বিষয় বেছে নেবেন, যেমন অঙ্কন, পেন্টিং, ছাপা, মৃৎশিল্পী, পুতুল তৈরি, কাগজ চূর্ণ, কাগজ কারুশিল্প স্থাপন করা, আলপনা বা রঙ্গোলি, ভাস্কর্য, কোলাজ, যে কোনো একটি বেছে নেবেন দর্শন সংক্রান্ত ললিত কলা। তারপর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কি কি জিনিস প্রয়োজন সেটা নিয়েও আলোচনা করা আছে। পরে বর্ণিত ললিত কলা এবং কারুশিল্প উপকরণের প্রয়োজনীয় জিনিস কি কি দেখুন যে আটা, ফিতে, মাটি খণ্ড, রঙিন চকের পেন্সিল, কাঁচি এবং কাঠার, পাতা, পা ফলক বা স্টেন্সিল, খবরের কাগজ এবং পত্রিকা, পেইন্ট, ব্রাশ, বালি, সুতা, তুলা, বই, সোলার চূর্ণ, কাগজ চূর্ণ, মোম, কাঠের আকার প্রভৃতি জিনিস প্রয়োজন। তো দর্শন সংক্রান্ত ললিত কলা শিল্পগুলো কি কি রয়েছে সেগুলো দেখে নিলেন যে ওইখানে এটা হচ্ছে কি 105 এবং 106 নাম্বার পেজ জুড়ে রয়েছে এবং তার জন্য কি কি জিনিস প্রয়োজন সেগুলো একটু দেখে রাখতে হবে। এবার দেখে নেব আমরা প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা শিল্প বা পারফর্মিং আর্ট, এর মধ্যে পড়ছে বা তার জন্য উপকরণ কি কি লাগছে। দেখুন
মুখোশ, মুকুট, পোশাক পরিচ্ছদ, নাটক, ভূমিকা পালন ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা শিল্প আমরা জানি যে নাটক বা ভূমিকা পালন, নৃত্য প্রভৃতি এগুলো। তার জন্য কি জিনিস লাগতে পারে, উপকরণগুলো হচ্ছে মুখোশ লাগতে পারে, মুকুট লাগতে পারে, পোশাক পরিচ্ছদের দরকার আছে, এগুলো জিনিস কিন্তু প্রয়োজন পড়ে। তো তারপরে নিচে দেওয়া আছে অনেক ধরনের উপকরণ সাধারণভাবে যা পাওয়া যায় এবং যা ব্যবহৃত হতে পারে, যেমন পুঁতির মোটা সুতা, কাগজের অলংকার, সাধারণ ঐতিহ্য সম্পন্ন শাড়ি, সাধারণ খেলার যন্ত্র, বিভিন্ন ধরনের দৃশ্যপটের জন্য কাগজ, ফুল, পাতা, মোম, মাটি দিয়ে তৈরি অলংকার, বিভিন্ন ধরনের মুখোশ, অলংকারের জন্য কুচকানো কাগজ, বিভিন্ন ধরনের পুতুল, মাইক অথবা শব্দ ব্যবস্থা, বিভিন্ন ধরনের কাপড় প্রভৃতি। তো একজন শিক্ষক অবশ্যই যা মনে রাখবেন, শিক্ষকের জন্য দিয়েছে যেটা প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা শিক্ষা দেওয়ার জন্য মনে রাখতে হবে, সেটা অবশ্যই যেহেতু আপনার জন্য টিপস, সেটা আপনি পড়ে নেবেন। সেটা পাবেন হচ্ছে 107 এবং 108 নাম্বার পেজ জুড়ে। তারপর যেটা দেওয়া আছে যে আপনার সর্বশ্রেষ্ঠ এবং বিশ্বস্ত উপকরণ হলো আপনি এবং আপনার ছাত্রের কল্পনা। তো যে কোনো ললিত কলা শিল্পের জন্য সবচেয়ে বিশ্বস্ত উপকরণ হচ্ছে গিয়ে টিচার যদি হন তাহলে আপনি এবং আপনার ছাত্রের কল্পনাটাকেই প্রধান উপকরণ ধরা হচ্ছে, কারণ আপনি যদি কল্পনা করতে না পারেন তাহলে তো কোনো আর্ট ফর্ম করতে পারবেন না। তো তারপরেই দিয়েছে যে অগ্রগতির জন্য পরীক্ষা, দুটো ম্যাচিং দিয়েছে, বাম দিকে দিয়েছে উপকরণ, ডান দিকে দিয়েছে ললিত কলা, মানে কোন উপকরণ কোন ললিত কলার সঙ্গে যুক্ত বা কোন আর্টের সঙ্গে যুক্ত। তো সঙ্গীত ব্যবস্থা যুক্ত প্রয়োজন হচ্ছে কি নৃত্যের জন্য, শাড়ি কেন প্রয়োজন, সেটা প্রয়োজন ভূমিকা পালন করার জন্য, পুরানো পত্রিকা কেন প্রয়োজন, সেটা প্রয়োজন হচ্ছে কলাজ তৈরি করার জন্য, মাইক প্রয়োজন পুতুল রূপ প্রদর্শনী করার জন্য, রঙিন ব্রাশ প্রয়োজন পেন্টিং এর জন্য। তারপর প্রশ্ন রয়েছে যে ললিত কলা অভিজ্ঞতার জন্য উপকরণ এবং স্থানের বিষয়ে সংগঠন কিভাবে করা যায়। তো ললিত কলা অভিজ্ঞতার জন্য উপকরণ এবং স্থানের সংগঠন বিষয়ে দুটো বিষয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কি দর্শন সংক্রান্ত ললিত কলা এবং আরেকটা হচ্ছে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিত কলা। দুটোর জন্যই কিভাবে উপকরণ এবং স্থানের বিষয়ে সংগঠন করবেন সেটা 109 এবং 110 পেজে আলোচনা করা আছে। দর্শন সম্বন্ধীয় ললিত কলা বা ভিজুয়াল আর্টের উপকরণ হিসেবে কি কি জিনিস প্রয়োজন রয়েছে দেখুন যে পিতামাতা, শিশুদের ললিত কলা কর্মকাণ্ড পরিকল্পনার জন্য শিক্ষক মহাশয় শিশুদের যুক্ত করবেন। তারপর পিতামাতার প্রয়োজন, জাদুঘর এবং চিত্রশালার কি প্রয়োজন রয়েছে সেটা লেখা আছে। তারপর সম্প্রদায়ের কি প্রয়োজন সেটা লেখা আছে। দূরদর্শন এবং ভিডিও মাধ্যমের কি প্রয়োজন সেটা লেখা আছে। তারপর স্থানটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা ওইখানে দেওয়া আছে, জাস্ট একটু দেখে নেবেন। তারপর পারফর্মিং আর্ট বা প্রকাশ্য অনুষ্ঠিত ললিত কলা শিল্পের ক্ষেত্রে উপকরণ কি কি লাগতে পারে সেই বিষয়ে 111 নাম্বার পেজে আলোচনা করা আছে। দেখুন যে একটা জিনিসকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে যে একটা দুপাট্টা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে দুপাট্টা মাথার উপর দিয়ে দিলে মনে বাতাস আনন্দ দোল খাচ্ছে, মুখের উপর দিয়ে টানলে এটা অনেকটা ঘুমঘট বা শ্রীলুকের ঘুমটায়ের মতো লাগবে, উভয় দ্বার থেকে টানলে দড়ির মতো মনে হবে, হাতের তালুর মধ্যে শায়িত অবস্থায় রাখলে শিশুর মতো মনে হবে। তো এই দুপাট্টাকে কিন্তু আমরা বিভিন্ন ভাব প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মনের মধ্যে আনন্দের বাতাস দোল খাচ্ছে সেটাও আমরা দুপাট্টা দিয়ে দেখাতে পারি, দুপাট্টা মাথার উপর দিয়ে দিলে। তারপর ঘুমটার মতো দিয়ে আমরা স্ত্রীলোকের মতো আচরণ উপস্থাপন করতে পারি। তারপর দড়ির মতো টেনেও সেটাকে ব্যবহার করা যায়। তারপর শায়িত অবস্থায় রাখলে শিশুর মতো ব্যবহার করা যায়। তো এক দুপাট্টা দিয়ে কিন্তু বিভিন্নভাবে আমরা করতে পারি। তারপর রয়েছে কিছু দেখুন যে উপকরণের বিষয়ে যে জুতার বাক্স, কিছু রাবারের ফিতে, এক টুকরো কাঠ দিয়ে কিন্তু গিটার তৈরি করা যায়, বিভিন্ন পরিমাণ জলপূর্ণ 8টি গ্লাস দিয়ে জল তরঙ্গ তৈরি করা যায়, এমন ভাবে কিন্তু উপকরণ তৈরি করা যায়। তারপর জায়গা নিয়ে যে কথা হচ্ছে, জায়গা নিয়ে কিন্তু আমাদের বিদ্যালয়ে কিন্তু আমরা সিঁড়ি, অলিন্দ বা স্তম্ভ সহ বারান্দা, গাছ সহ জায়গা অথবা প্রত্যেকটি দেওয়াল বা মঞ্চ নির্মাণের ক্ষেত্রে খুবই উপযুক্ত। তো শ্রেণীকক্ষে চালু বিদ্যুৎ লাইনের পয়েন্ট যদি থাকে তাহলে শ্রেণীকক্ষটাকে আমরা কিন্তু মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারি। প্রয়োজনে আমরা বিদ্যুৎ থেকে টেপ রেকর্ডার বা কম্পিউটার যেটা পাওয়া যায় সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। তো যদি আমার মনে ইচ্ছে থাকে তাহলে উপকরণ বা স্থানের জন্য কিন্তু আমার কোনো আর্ট আটকে থাকবে না, সেটা আমি ব্যবস্থা করে নিতেই পারবো, সেই কথাটা এখানে আলোচনা করা হয়েছে। তো তারপরে যেটা 112 নম্বর পেজে দেখুন যে প্রশ্ন দিয়েছে যে আপনার কারুশিল্পের ক্লাসের জন্য যে উপকরণের প্রয়োজন তা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, সম্প্রদায়, দোকান, মল, কোথা থেকে? তো আমি সম্প্রদায় থেকে সংগ্রহ করতে যাব না, যদি পেয়ে যাই তাহলে নেব। বড় মলেও যাবে না, খুব দামি জিনিস আমি কিনবো না, আমি দোকান থেকে ছোটখাটো জিনিস কিনে নেব। তারপর 2 নম্বর প্রশ্ন, মঞ্চ তৈরির জন্য আপনি বিদ্যালয়ের কোন স্থানটি ব্যবহার করবেন? তো মঞ্চ তৈরি করার জন্য আমি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ব্যবহার করতে পারি, সিঁড়ি ব্যবহার করতে পারি, তারপর স্তম্ভ সহ বারান্দা ইত্যাদিকে আমি ব্যবহার করতে পারি। তারপর যেটা প্রশ্ন দিল যে শিশুর শিক্ষার ব্যাপারে সম্প্রদায়ভুক্ত মৃৎশিল্পীর অবদান কি, তো সেটা আপনি পাবেন 117 নাম্বার পেজে, আমি অনুরোধ করবো সেটা ওইখান থেকে দেখে নেবেন। তারপরে যেটা দিল যে উপকরণের ব্যবস্থাপনা এবং সঞ্চয় করে রাখা। তো বিভিন্ন বস্তু রাখার জন্য ট্রে অথবা পুরানো ঝুড়ি অথবা জুতার বাক্স খুবই ভালো আধার বা খুবই ভালো পাত্র। শিক্ষক মহাশয় বিভিন্ন ধরনের উপকরণ সঞ্চয় করে রাখতে পারেন বড় বাক্সে অথবা আধার, যাকে বলা হয় ম্যাজিক বাক্স।
তো ম্যাজিক বক্স বা ম্যাজিক বাক্স কি? ম্যাজিক বক্স হচ্ছে কি পারফর্মিং আর্টের জন্য উপকরণগুলোকে আমরা যে বাক্সের মধ্যে আবদ্ধ করে রাখি, সংরক্ষণ করে রাখি, সেই বাক্সকেই বলা হচ্ছে বিদ্যালয়ে ম্যাজিক বক্স। 13 নম্বর পেজে রয়েছে প্রাথমিক স্তরের ললিতকলা শিক্ষার জন্য সংগঠন এবং সহজীকরণ। এখানে আরো জিনিস লেখা আছে যে পিকাসো লিখেছিলেন প্রতিটি শিশু হলো একজন শিল্পী, বা এভরি চাইল্ড ইজ এন আর্টিস্ট। তো প্রশ্ন হচ্ছে যে এভরি চাইল্ড ইজ এন আর্টিস্ট বা প্রতিটি শিশু হলো একজন শিল্পী কে বলেছেন? সেটা হচ্ছে পিকাসো। তারপর রয়েছে প্রশ্ন যে ললিতকলা শিক্ষার সহজীকরণ বলতে কি বোঝায়? তো সহজীকরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় কোনো কর্মকাণ্ডের বিষয় বর্ণনা করতে গিয়ে, যেখানে কোনো কাজ সহজ করা হয় এবং এই কাজ করতে যিনি ভূমিকা পালন করেন তাকে বলা হয় সাহায্যকারী। সহজীকরণ হলো শিক্ষণের একটি শিল্প। তারপর সহজীকরণ নিয়ে এখানে কিছু আলোচনা করা আছে, কিছু পয়েন্ট দেয়া আছে, প্রয়োজনে সেগুলো আপনি দেখে নিতে পারেন। তারপরেই রয়েছে কিছু প্রশ্ন, দেখুন যে ললিত 2 নম্বর প্রশ্ন দেখেন যে আপনার নিজের ভাষায় সহজীকরণ বর্ণনা করুন। তো সহজীকরণ যেটা আমরা উপরের পেজে দেখলাম 113 নম্বর পেজে যেটা দেখলাম সেটা কিন্তু একটু দেখে নিলে অনায়াসে সেটা লিখে নেওয়া যাবে। তো আমি এটা ছেড়ে দিচ্ছি আপনার হাতে। 115 নম্বর পেজে প্রশ্ন পাবেন যে শিক্ষক হিসেবে ললিতকলা কর্মকাণ্ডের জন্য কি ধরনের সাহায্য শিশুদের করা উচিত, যে কোনো 4টি উল্লেখ করুন। প্রশ্নটা আবার বলছি যে শিক্ষক হিসেবে ললিতকলা কর্মকাণ্ডের জন্য কি ধরনের সাহায্য শিশুদের করা উচিত, যে কোনো 4টি উল্লেখ করুন। তো সেটার আনসার কিন্তু উপরেই পাবেন 115 নম্বর পেজে। এই যে উপরে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে যে শিক্ষক হিসেবে ললিতকলা কর্মকাণ্ডের জন্য কি ধরনের সাহায্য করা উচিত সেগুলো, তো সেগুলো আপনি দেখে নেবেন, সেটাও আপনার উপর আমি ছেড়ে দিলাম। তারপর কিন্তু আমরা একেবারে চ্যাপ্টারের শেষ অংশে চলে এসেছি। জাস্ট এখন ইউনিট শেষের বা পাঠ শেষের অনুশীলনীগুলো আমরা দেখে নেব। পাঠ শেষের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে তার পেজ নাম্বারগুলো আমি উল্লেখ করে দিলাম, সেগুলো এই পেজেই পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। এবং এরই সাথে আমি কোর্স 508 এর ব্লক 1 এর ইউনিট নাম্বার 4টা কমপ্লিট করে দিলাম। নেক্সট ডেতে আমরা অন্য কোনো ইউনিট নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং এন্ড স্টে টিউনড উইথ SM টিউটোরিয়াল। থ্যাংক ইউ।